এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, পাবলিক চয়েস অনুষ্ঠানের আজকের আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ করিম। স্বপ্নের দেশ কানাডা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বছর বছর ধরে এই কথাটি কিন্তু অত্যন্ত সুপরিচিত। কিন্তু বর্তমানে কানাডার যে পরিস্থিতি, সেটি বিচার বিশ্লেষণ করলে এখন কি কানাডা সেই স্বপ্নের দেশ রয়েছে? আপনাদের মনে অনেক প্রশ্ন কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন জটিল নিয়ম নিয়ে, কারণ ইদানিংকালে কানাডার সরকার বিভিন্ন ধরনের নিয়ম তারা নিয়ে এসছেন অন্তত ইমিগ্রেশনকে একটু টাইট করার জন্যে। যা হোক, আপনাদের মনের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা জানেন পাবলিক চয়েস আয়োজনে আমরা সবসময় আমন্ত্রণ জানিয়ে থাকি এই শহরের সেরা যারা এক্সপার্ট হিসাবে কাজ করেন তাদের কাউকে। সে ধারাবাহিকতায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের অত্যন্ত সুপরিচিত আরসিআইসি অর্থাৎ রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজির হোসেন মুরাদ ভাইকে। তিনি আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবেন। পুরো আয়োজনটি দেখার জন্যে কিছুক্ষণের জন্য হলেও এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, আসুন তাহলে আমরা পাবলিক চয়েসের আজকের আয়োজনে আমন্ত্রণ জানাই ওয়াজির হোসেন মুরাদ ভাইকে। মুরাদ ভাই, প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে কিছু সময় আপনি আজকে এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন পাবলিক চয়েসে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাসুদ করিম ভাই, থ্যাংক ইউ এনআরবি টেলিভিশন, থ্যাংক ইউ শহীদুল ইসলাম মিন্টু ভাই, ক্যামেরার পিছনে রাজা ভাই, আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমন্ত্রণ আপনাকে জানাতেই হবে মুরাদ ভাই, কারণ এখন ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন এত পরিমাণ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দর্শকরা অনেক কথাই আপনাদের কাছে জানতে চান। তা আমার মনে হয় যে প্রথম যে প্রশ্নটি আমি করব, দর্শকরা অনেকেই এই প্রশ্নটি রেখেছেন যে সম্প্রতিকালে কানাডার যেসব ইমিগ্রেশনের পরিবর্তনগুলি এসছে, বিশেষ করে আমরা জানি যে যারা স্টুডেন্ট হিসাবে রয়েছেন তাদের পয়েন্ট যথেষ্ট জটিল করা হয়েছে। আবার অনেকেই বিভিন্ন ধরনের ক্লেম করেছেন, তাদের জন্য জটিলতা রয়েছে কারণ সংখ্যা বেশি। আবার অনেকেই তাদের ভাই বোন, বাবা মা, ফ্যামিলি মেম্বার আনতে যান। তো এই যে এখনকার যে পরিস্থিতি, এটি নিয়ে আপনি প্রথমেই কি কমেন্টস করবেন? কি পরিস্থিতিতে রয়েছে? জি, চমৎকার মাসুদ করিম ভাই। আসলে এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে সমসাময়িক একটা প্রশ্ন, প্রত্যেকদিনে আমরা কল পাই। সো আপনার চমৎকার প্রশ্ন, এবং আসলে প্রশ্নটা খুবই সঠিক এবং এই সময়ের জন্য খুবই দরকারি প্রশ্ন। কারণ ইমিগ্রেশন, ক্যানাডিয়ান ইমিগ্রেশন খুব টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ফেরেন যে স্পন্সরশিপ, ওটা বন্ধ করে আপাতত পসপন, ভাই বোন তো এর সাথেই বন্ধ হয়ে গেছে। স্টুডেন্টদের ভিসা কমিয়ে দিয়েছে এবং স্টুডেন্ট প্যাথ টু পিয়ার এটা অলমোস্ট এখন ডিক্লাইনিং সিচুয়েশনে আছে। আচ্ছা, মানে তারা একেবারে পার্সেন্টেজ অত্যন্ত কম। হ্যাঁ, ইভেন যে করেছে যে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক ফ্রম পিজিডব্লিউপি আমরা বলি, যে আইএলটিএস এর অ্যাড করেছে, তারপরে সার্টেন গ্রুপ করতে পারবে, তারপরে ওয়াইফ আনতে পারবে না, এই জিনিসগুলো ভেরি টাফ। এর উপরে আছে স্টুডেন্ট ভিসা একদম নাই বললেই হয়। এখন অনেক স্কুল কলেজ, ওদের অনেক আমার জানা মতে সেন্টিনিয়াল কলেজ, জর্জ ব্রাউন বা সেনেকা বা অনেক যাদের সাথে আমরা কাজ করি, অনেক ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রোগ্রাম তো অনেক আগেই বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এটা মানে অবশ্যই এটা আমাদের কানাডার জন্য খুবই একটা সিরিয়াসলি আমি মনে করি এটা একটা সিরিয়াস ইস্যু। তো মুরাদ ভাই, এই যে সব শেষে যেটি আমরা বিশেষ করে আপনার যে অ্যামাজন ইমিগ্রেশনের অফিসটি, এটি একেবারে বাংলাদেশি পাড়ার প্রাণ কেন্দ্রে। তো এখানে আমরা চারিপাশে চোখ রাখলেই আমরা বাংলাদেশি বিভিন্ন ধরনের যারা ভিজিট ভিসায় এসছেন, আসার পরে তারা ক্লেম করেছেন, তো এবং সংখ্যায় অনেক বেশি আমরা দেখতে পাই, তাদের অবস্থা এই মুহূর্তে কি রয়েছে? এখানে আসলে ইমিগ্রেশন খুবই টাফ হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের বলতে হবে। অনেকেই ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, অনেক আশা করে এখানে এসে পিআর হবে,
অনেকে অনেক টাকা পয়সা খরচ করে আসছেন, অনেকেই তাদের যেই আগের জবটা আছে ওটা ছেড়ে দিয়ে আসছেন, অনেকে অনেকের শেষ সম্বলটা শেষ করে আসছেন যাতে এখানে কিছু হয়, অ্যাটলিস্ট ক্যানাডা থাকতে পারে। এখন যে ধরনের ওরা সিস্টেম করেছে ওদের জন্য একদম তারা আসলে থাকাটা তাদের জন্য অলমোস্ট টাফ। আচ্ছা, তো ওই গ্রুপ এখন আসলে এক ধরনের দিশেহারা, তারা কি করবে? কারণ চাকরির বাজারও তো অত্যন্ত খারাপ। চাকরির বাজার খারাপ, যারা এমপ্লয়ার আছে তাদের সাথে রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে, এরপর দেশে গিয়ে কি করবে, আনসার্টেনিটি। এরপরে আসেন স্টুডেন্ট, একটু আগে যেটা বলেছি, ওরা এখন এক ধরনের, এক সময় ছিল তারা পিআর পাবে, অনেক টাকা পয়সা খরচ করেছে। এখানে আসলে যারাই আসে, আপনি যে ইন্ট্রোডাকশনে যেটা বলেছেন, কানাডা হচ্ছে স্বপ্নের দেশ। এটা অ্যাবসলিউটলি আমি আপনার সাথে একমত, কারণ আমিও বলি এই কথাটা, কানাডা হচ্ছে পৃথিবীর 1 নম্বর দেশ। আপনি যদি কম্পেয়ার করেন এখানকার যে সবকিছু মিলিয়ে, যেখানে স্কুলিং, আপনার এখানে কোনো অ্যাবিউজ হয় না, মানে সবকিছু মিলিয়ে, মানে আপনি বলেন বাসস্থান, মানুষ পোলাইট, একটা মানুষের থাকার জন্য কানাডা হচ্ছে বেস্ট। মানে সোশ্যাল সিকিউরিটি, আমার মেয়েরা কাজ করতে পারে, আমার ওয়াইফ কাজ করতে পারে, তো আমি মনে করি এখানে ডিসক্রিমিনেশন নাই, এখানে ওটা যথেষ্ট। এখানে স্কুল কলেজে যান, এখানে বুলিং হয় না। সো এটা অবশ্যই একটা দেশের জন্য একটা বিরাট ইস্যু, আমি মনে করি এটা ভালো, পজিটিভ ব্যাপার। তো এখানে মানুষ আসবে, আসতেই যাবে। তো এখানে থাকতে পারাটা একটা বিশাল ব্যাপার, ইমিগ্রেশন হওয়াটা। এখন যে স্বপ্ন নিয়ে মানুষ আসে, স্বপ্নটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে মানুষ তখন দিশেহারা হয়ে যায়। এটা শুধু বাঙালি না, অনেক ইন্ডিয়ান বা যারা এই কমিউনিটিতে আছে, আমরা যেহেতু ইমিগ্রেশনে কাজ করি, আমরা দেখি মানে চাপের মধ্যে আছে, আসলে খুব খারাপ লাগে, কারণ তারা অনেক ইনভেস্ট করেছে, তারা বাপ মা পাঠিয়েছে বা তাদের অনেক আশা, কিন্তু আশাটা এখন শেষ হয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গে মুরাদ ভাই, একটি খবর কয়েকদিন আগে প্রচারিত হয়েছিল কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমি লক্ষ্য করেছি। সেখানে বলা হচ্ছে যে অনেক হাজার হাজার লোক কানাডা ছেড়ে তাদের নিজ দেশে চলে যাচ্ছে। একটু কতটুকু সত্যি? জি, কথাটা সত্যি, কারণ যাদের ওয়ার্ক পারমিট দিয়ে, তারা ওয়ার্ক পারমিট টু পিআর হওয়ার কথা, যাদের স্টুডেন্টশিপ থাকার কথা, তাদের হচ্ছে না, এবং পিজিডব্লিউপি অনেকে পাচ্ছে না, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে না। তখন তারা কি করবে? তাদের কোনো চয়েস নেই, তারা ব্যাক করতে হবে। আচ্ছা, সো কথাটা ঠিক, তাহলে কথাটা সত্য যে কানাডা ছেড়ে অনেকে যেতে হচ্ছে। কারণ এখানে এখন প্রত্যেকটা আইন কানুন এখানে এখন খুব, ওরা এই ব্যাপারে ওরা খুব সিরিয়াস, কারণ ওরা দীর্ঘদিন যে বর্ডার খুলে রেখেছিল মন্ট্রিয়ালে, বা প্রচুর ভিজিটর ভিসা দিয়েছিল, সো এগুলোর কারণে তারা খুব টাফ। ইদানিং আপনি তো এটা সবাই জানেন, বিল C2 এনেছে তারা, যে অ্যামেন্ডমেন্ট যে বিলটা, সো এটা অলমোস্ট কার্যকর হবে, যেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি থেকে শুরু করে যে অ্যামেন্ডমেন্টগুলো আসবে, যে 1 বছরের স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট বা ভিজিটর 1 বছরের পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, আসার পরে, তখন তাকে ডাইরেক্টলি তাকে প্রাতে পাঠাবে, ডাইরেক্টলি তার হিয়ারিংটা হবে না। প্রা মানে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট। সো এখানে আসলে সব উইংগুলো হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আপনি বলছেন যে যে জায়গাগুলিতে সবার সুযোগ ছিল যে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার, ওই লুপ হোলগুলি আস্তে আস্তে বন্ধ করছে। এরপরে আমি আরেকটু অ্যাড করি, তারপরে আসেন আমাদের যে স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এটা অলমোস্ট ডিক্লাইনিং, যে আমাদের প্রচুর, আমাদের লক্ষ মিলিয়ন ক্লায়েন্ট আছে, কিন্তু আমরা নিতে পারি না, কিন্তু তাদের পয়েন্ট যে সিস্টেম করেছে আসলে আসাটা খুব ইজি না। আচ্ছা, তারপরে ওআইএনপি যে ইনভেস্টর, আমরা এটা নিয়ে কিছু কাজ করতাম, এটা এখন বন্ধ করে দিয়েছে, যেটা কুইবেক ইমিগ্রেশন, যে ওইটা ছিল এক সময় আমাদের জন্য খুব আরামদায়ক একটা, মানে মনে করি এটা একটা গুড ওয়ে, আমরাও ইনকাম করতে পারি। এখানে আইএলটিএস এর বাধা ছিল না, মানুষের আশাটা খুব অ্যাবসলিউটলি এক ধরনের ইজি ছিল। ওইটা মোস্ট বন্ধের পথে এবং প্রচুর সময় লাগে। তো মুরাদ ভাই, এতক্ষণ যে আপনি বিভিন্ন ধরনের যে টাফ সিচুয়েশনের কথা বললেন, এই যে বিগ একটা লিস্ট আপনি দিলেন আমাদের দর্শকদেরকে, আসলে এটার কারণটা কি? কারণ আমি যেটা মনে করি, একটা না, এটা অনেকগুলো কারণ আছে। যেমন কিছু ন্যাচারাল কারণ আছে, কোভিড-19 এর ব্যাপারগুলো আছে, ট্রুডোর কিছু ভুল সিদ্ধান্ত ছিল, সে বর্ডার খুলে দিয়েছে, ইলিগাল এন্ট্রান্স ছিল, কিছু
অযোগ্য লোক এসেছে যারা এসে রিফিউজি ক্লেম করেছে, মানে কানাডায় তাদের কোনো কাজে লাগছে না। এখন এখানে আসলে আবাসন সংস্থা, জব সিকিউরিটি, জব ক্রাইসিস, এগুলো মানুষ আসলে একটু বিরক্ত হয়ে গেছে। আমরা সবাই চাই বাইরের মানুষ আসুক, এট দ্য সেম টাইম আমিও চাই যে আমার মেডিকেল আমি যাতে যায় সারাদিন না বসে থাকতে। তো আমরা যেহেতু একজন ইমিগ্রেন্ট, এটা টলারেট করিনি, এই দেশে মানুষ কিভাবে করবে? আচ্ছা, মানে যারা এখানে বাই বর্ন তারাও এক ধরনের বিরক্ত হয়ে গেছে। ব্যাংকে গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয়। আচ্ছা, একটা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার ঠিক করতে যান, আপনার সারাদিনের জন্য যেতে হয়। যেখানে আমি যখন আসছি এখানে আমার খেয়াল আছে it takes 30 seconds to get it. আমি জাস্ট গিয়েছি লাইন, এবং আপনি সবার সামনে, আর এখন আপনি 20 জনের পিছনে, 20 জন না 200 জনের পিছনে, এরকম অবস্থা। তো এইসব কারণে সরকার কারণে আসলে মানুষ এরা টাফ হয়ে গেছে। এখন যে বিল C2 এখন প্রস্তাবে আছে, সেটা হচ্ছে যার সময়ের ব্যাপার, এটা পাস হবে এই যে অ্যামেন্ডমেন্টটা। কারণ প্রত্যেকটা আপনি কনজারভেটিভ বলেন, লিবারেল বলেন, সবাই ভোট দিবে এখানে। আচ্ছা, এর পক্ষেই ভোট, কারণ ওটা কানাডার জন্য দরকার। হ্যাঁ। আচ্ছা, সো এসব কারণে তারপরে কিছু আছে ন্যাচারাল, এটা শুধু কানাডাতেই না, এই যে কোভিড-19 শেষ হয়েছে, এটা শুধু আমরা অনেকেই বলি বাংলাদেশের অবস্থা খারাপ, অনেকে বলি ইউরোপের অবস্থা খারাপ। এখানে অনেকগুলো যুদ্ধের ব্যাপার আছে, রাশিয়ান ইউক্রেন যুদ্ধ আছে, সিরিয়া যুদ্ধ আছে, কোভিড-19 এর ব্যাপার আছে, এগুলো ওইগুলির একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, এখানে ডিজাস্টার থাকবে, সেটার রেসপন্সিবিলিটি কার উপর আসে? যে দেশ চালায় তার উপরে। তো ঘুরে ফিরে কিন্তু দায়িত্বটা যে একসময় মানুষ দায়িত্বটা চলে আসে। এসব এখানে কিন্তু একটা কারণ না, মানে বিভিন্ন ধরনের কারণ। এর উপর আছে আমাদের ট্যারিফ, যে এখন ট্রাম্প, এই সবকিছু মিলিয়ে একটা অবস্থা এক ধরনের। শুধু যে কানাডা তা না, আপনি ইউএসএ তে যান, আপনি বাংলাদেশে যান, আপনি ইন্ডিয়া যান, রাশিয়া যান, সবখানে একটা অস্থিতিশীল অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এইমাত্র এনআরবি টেলিভিশনের সাথে যোগ দিলেন, আপনাদের জন্য আবারও জানাতে চাই, আপনারা উপভোগ করছেন এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন পাবলিক চয়েস। আর আজকে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছেন শহরের অত্যন্ত পরিচিত এবং কর্মদক্ষতার মাধ্যমে যিনি ইতিমধ্যে নিজের নাম একটা জায়গায় নিয়েছেন কমিউনিটিতে, সেই ওয়াজির হোসেন মুরাদ ভাই, তিনি আপনাদের সাথে কথা বলছেন। তো মুরাদ ভাই, আপনি কানাডায় বসে যে তথ্যগুলি দর্শকদের দিচ্ছেন, আমার মনে হয় যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সবাই দেখতে পারেন এই অনুষ্ঠান। তো কানাডায় বসে এত কষ্টের কথা বলছেন, কিন্তু আমি গত এপ্রিল মাসে বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশের বিভিন্ন কর্নারে প্রান্তে ব্যানার ফেস্টুনে বলছে যে 15 দিনে কানাডা, IELTS ছাড়া কানাডা, এবং আপনি ভিসা আগে ফি পরে। তো এই ধরনের বিভিন্ন সহজ কথা আমি দেখেছি বাংলাদেশের নিজের চোখে। তো এই জিনিসগুলি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এগুলির কতটুকু ভিত্তি রয়েছে? এগুলা অবশ্যই ভিত্তিহীন, এগুলো খুবই হাস্যকর। মাত্র 12 দিনে কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসা যায়, এটা আমি নিজেও পড়েছি, আমিও ক্লিক করেছি। আচ্ছা, সো এগুলো আসলে বলার বিষয় না আমি মনে করি। তাও একটু বলি, যেহেতু আপনি প্রশ্নটা তুলেছেন, তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যাতে কেউ প্রতারিত না হয়। আচ্ছা, মানে এটি জাস্ট একটা প্রতারক চক্র, এটা 100%। যেখানে আমরা এখানে বসে আমরা হিমশিম খাচ্ছি, কারণ ল তো আমরা করিনি, রাইট? সেট এ রুল দেয়ার, আমরা তো আই হ্যাভ টু গো থ্রু দ্য ল। এখানে আমাদের বানানোর সুযোগ নেই। বিশেষ করে আমি চেয়ারে বসে তো একটু নুন থেকে চুন খসার কোনো কিছু করতে পারবো না, কারণ আপনাকে যা কিছুই করতে হবে সেটা কানাডার নিয়ম অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ল। আচ্ছা, এখন বাংলাদেশে বনানীতে, গুলশানে, ফকিরের ফুলে, আরামবাগে নিজস্ব ল ওনারা বানায়। আচ্ছা, ওনারা দুবাইতে বসে ল বানায়, ওনারা যা ইচ্ছা তা করে। এখন এটার মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, মানে আমার এটা হচ্ছে, মনে করেন কেউ আছে অনলাইনে ভিউ বাড়ানোর জন্য, ভিউ বাড়বে টাকা দিবে। আবার কেউ আছে আমরা কানাডাতে যাওয়ার পরে টাকা নিব, আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে যাবেন, পরে টাকা দিবেন। অবশ্যই এটা টেম্পটিং। ওনারা কি করে, যান আপনি করে নিয়ে আসেন, মেডিকেল করে নিয়ে আসেন। ওনাদের কিন্তু সেট করা লোক থাকে, মানে প্রতিটা জায়গায় ওদের লোক সেট করা আছে, আপনি মেডিকেল করেন। আচ্ছা, অমুক কত 10,000 টাকা। আমি জাস্ট উদাহরণ দিলাম। আচ্ছা, জিনিসটা এমন হচ্ছে। আচ্ছা, তো
যেহেতু আমরা এই লাইনে ব্যবসা করি আমরা একটু বেশি জানি মানুষ প্রতারিত হচ্ছে। তো ওই যে 10,000 টাকা কিছুই করবে না, কিন্তু 10,000 টাকা নিয়ে উনি করবে। আচ্ছা, এমন মনে করেন আপনি ক্লাস 5 পাস, আপনি এইচএসসি পাস, আপনি অনার্স পাস, আপনি ডিগ্রি পাস, আপনি মাস্টার্স, ওরা সবাইকে নেবে। আপনি ইন্টারমিডিয়েট পাস, কোনো অসুবিধা নেই। আপনি কত বেতন দরকার? 3 লাখ? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আপনি কানাডাতে যা টাকা দিবেন তো শিওর তো দিবেন? হ্যাঁ দিব। ঠিক আছে, আপনার সব ঠিক হয়ে গেছে, এবার তার মেডিকেল করেন। ওই যে মেডিকেলের টাকা নিচ্ছে ওটা ওদের ইনকাম। সুপ্রিয় দর্শক, আপনারা মুরাদ ভাইয়ের কাছ থেকেই শুনছেন যে প্রতারণার আসলে ইমিগ্রেশনকে পুঁজি করে প্রতারণার ফাঁদ কত রকমের রয়েছে। এই জন্যে আপনারা যারা কানাডার থেকে এই আয়োজনটি উপভোগ করছেন, আপনাদের যারা বাংলাদেশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কানাডা আসার স্বপ্ন দেখেন, তারা অবশ্যই এই ধরনের একজন লাইসেন্সড পারসনের সাথে যোগাযোগ করবেন। আর ইতিমধ্যে টেলিভিশনের পর্দায় আপনারা ওয়াজির হোসেন মুরাদ ভাইয়ের নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি হচ্ছেন এই ড্যানফোর্ড পাড়া, অর্থাৎ যেখানে বাংলা পাড়া বলা হয় কানাডার টরন্টোতে, সেখানে প্রাণকেন্দ্রে তার অফিস অ্যামাজন ইমিগ্রেশন। অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন উনি উত্তর দিবেন আপনারা, কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশি, আর একজন বাংলাদেশি হিসাবে তিনি চান যেন কেউ এত সহজে প্রতারিত না হন। তো মুরাদ ভাই, এই যে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আপনি দিলেন, তো এখন আপনার এই অফিস সংক্রান্ত প্রশ্ন করতে চাই যে আপনার এই অফিসে ইমিগ্রেশন সংক্রান্ত কি কি সার্ভিস রয়েছে? এখানে আসলে আমরা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি, অবশ্যই যেটা সময়ের সাথে। এখন যে প্রোগ্রামটা নাই ওটা তো আমার দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, তবে আমরা এখানে আমি অনেক কলেজ ইউনিভার্সিটির আমি এজেন্ট। আচ্ছা, আমরা স্টুডেন্ট সার্ভিস করি, আমার বনানীতে অফিস আছে। আচ্ছা, বাংলাদেশের বনানীতে অফিস, প্লাস এখানে আমরা করি। আচ্ছা, প্লাস এর পাশাপাশি স্পাউজাল স্পন্সরশিপ, এখন তো প্যারেন্ট স্পন্সরশিপ নাই, ওটা বন্ধ। এছাড়া আমরা রিফিউজি ক্লেম করি, কেউ যদি আমরা আগে আসার আগে দেখি উনি কোয়ালিফাই করে কিনা, সো আমরা যখন শুনি সবকিছু জাস্টিফাই করি তখন আমরা কেস নেই। মানে আপনি সার্বিক পরিস্থিতি একটু বিবেচনা করে আমি। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে তো যত ধরনের ইমিগ্রেশন কাজ আছে, এখানে আসলে তো অনেক আছে, এখানে অনেক কিছু উল্লেখ করার মতো যা কিছুই আছে, যেমন ওয়ার্ক পারমিট রিনিউয়াল থেকে শুরু করে অনেক কিছুই, মানে যেটি কানাডার নিয়ম কানুনের মাধ্যমে একজন আরসিআইসি করতে পারে সেই সব সার্ভিসগুলি এখানে রয়েছে। জি। তো এবার একটু আপনাকে একটু জটিল প্রশ্ন করি মুরাদ ভাই, যে আজকে আপনি কথা বলছেন এনআরবি টেলিভিশনের পাবলিক চয়েস অনুষ্ঠানে। পাবলিক চয়েস ইংলিশ শব্দের বাংলা অর্থ তো সবার জানা, যে সবার পছন্দ। তো যারা আপনার অফিসে এখনো ক্লায়েন্ট নন, তারা যদি আপনার কাছে আসতে চায়, তারা কি জন্য আপনাকে চুজ করবে? আপনি আসলে কিভাবে টেক কেয়ার করেন আপনার ক্লায়েন্টদেরকে? এখানে আসলে আমি একটা জিনিস বলি সব সময়, আমি বিসাইড মাই আরসিআইসি আমি একজন ফাইন্যান্সের স্টুডেন্ট। আচ্ছা, তো আমি মার্কেটিং একটু বেশি ভালো বুঝি। আচ্ছা, সো যেটা মার্কেটিং এর সংজ্ঞা যদি আপনি আমাকে বলেন যে কি, তো আমি এক নম্বর বলবো ট্রাস্টওয়ার্দি। আপনাকে বিশ্বাসযোগ্য হইতে হবে। আচ্ছা, আপনি মিলিয়ন ফ্লায়ার দিলেন কিন্তু আপনার অফিসে আসলো আপনি বাটপারি করলেন। আচ্ছা, আপনার কথার সাথে কাজের মিল নেই। আচ্ছা, হয়তো আপনি সাময়িকভাবে আপনি উইন করলেন, মানুষ থেকে কিছু টাকা নিলেন, কিন্তু লং টার্মে লুজ। আপনাকে ট্রুথফুল হইতে হবে, আপনাকে মানুষের ভালোবাসা বুঝতে হবে, এই মানুষটা কি চায় আমি উনি হয়ে যেতে হবে, আমি ওনার মধ্যে আমার মধ্যে ওনার বুঝতে হবে যে আসলে ওনাকে আমার হেল্প করে, এটার মধ্যে একটা মানবতা থাকতে হবে। আচ্ছা, যে উনি যেটা খুঁজতে এসেছেন সেটা আপনি ডেলিভার করতে পারবো কিনা, না শুধু আমি টাকার জন্যই শুধু এমনটা করি। আচ্ছা, অবশ্যই আমরা প্রফেশনাল, আমাদের টাকা ছাড়া কাজ করার সুযোগ নেই, কারণ আমি যদি এটাই আমার প্রফেশন, আমার এমপ্লয়ি আছে, আমার বাসা আছে, আমার অফিস আছে, খরচ আছে, অবশ্যই আমাদের সবাই হচ্ছে পৃথিবীতে একটা ট্রেডিং, আমার পয়সা নিতেই হবে। হাউএভার টপ অফ দ্য অল বিজনেস, সব বিজনেসের মধ্যে একটা মানবতা থাকতে হবে। আচ্ছা, মানব কল্যাণ থাকতে হবে। সো আমি আমার যে যারা দর্শক আছেন, যারা শুনছেন, এই কথাই বলবো যে আমার মধ্যে ওই গুণটা আছে, এবং যারা আমার ক্লায়েন্ট হয়েছেন তারা জানে। এবং টপ অফ দ্য অল বিজনেস আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আজ থেকে এক সময় আমরা যে যাই করি,
এন্ড গোল আমাদের ওই একজন উপরে আছেন, ওনার কাছে জবাবদিহি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং দিন শেষে আমার মনে হয় যে আপনি যদি ভালো কিছু করে যান ক্লায়েন্টের জন্য, তারা শুধু ওই জিনিসটাই মনে রাখবে, ওনার পরিবার, ওনার উত্তরসূরি, ওনার আমার জন্য দোয়া করবে অনন্তকাল। তবে মুরাদ ভাই, আপনি কি মনে করেন যে আপনার এই ভালো সার্ভিস এটি আপনার সবচেয়ে বড় অ্যাড আপনার প্রতিষ্ঠানের? এটা তো আছে, প্লাস আপনাকে নলেজেবল হইতে হবে, আপনাকে কম্পিটেন্ট হইতে হবে। আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনি কাজটা জানেন না, সেটা কি হবে? সেক্ষেত্রে সাফল্য আসবে না। আপনাকে মাথায় রাখতে হবে একটা কাজ ধরার আগে, যেমন আমরা অনেক কাজ না বুঝলে কি করি, আমি আমার কলিগকে কল দিই, সিনিয়রকে কল দিই, হয়তো আমার ক্লায়েন্ট অনেক কিছু জানে না যে আসলে আমরা কোথায় যাচ্ছি, বাট আমি ওনার সার্ভিসটাকে ভালো করে দিচ্ছি কিনা এবং আমি ওই পরিমাণ ক্লায়েন্ট নিতে পারবো কিনা। এখন আমি মনে করেন আমার এখানে প্রচুর ক্লায়েন্ট নিতে পারি, কিন্তু নিলেই কি হবে, আমি কোনকে সার্ভিস দিতে পারবো? মানে আপনি বলছেন যে সবকিছু আপনার লিমিটের মধ্যে থাকতে হবে এবং আমি ওনাকে কি পরিমাণ সার্ভিস দিতে পারবো। আচ্ছা, আমি অহরহ আমার কাছে এখানে অনেক লয়ার, অনেক কনসালটেন্টের নাম্বার আছে, আমি ওনাদেরকে ক্লায়েন্ট দিই যে ভাই আমার আসলে সম্ভব না, এই আমার ওনারাও ভালো কাজ করেন। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই ফাঁকে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি কিন্তু এই কানাডাতে বসবাস করছি গত 20 বছর ধরে। তা আমার নিজের ব্যক্তিগত জীবনেও মনে হয়েছে যে যে কোনো কাজে যদি আপনার পাশে একজন এক্সপার্ট থাকে, আমার মনে হয় যে আপনার কাজটা অন্তত 50% এগিয়ে যায়। তো মুরাদ ভাই একদিক থেকে উনি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, আবার অপর দিকে RCIC। তা আমার মনে হয় এই দুটির মিশ্রণে তাকে করেছে অন্যতম শক্তিশালী তার প্রফেশনে। তো যাই হোক, আপনারা প্রতারিত হবেন না, তার নম্বরটি কিন্তু টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো তথ্য প্রতারিত হওয়ার আগে অবশ্যই তাকে অন্তত একবার জিজ্ঞাসা করবেন, বিশেষ করে একজন বাংলাদেশি হিসাবে। তো মুরাদ ভাই, এই যে চমৎকার করে আপনি দর্শকদের যে নিয়মগুলি বললেন, আর একটি কথা অবশ্যই মনে হয় যে রিমার্ক করে রাখার মতো, যে কোনো কাজে প্রফেশনে অনেস্টিটা হচ্ছে বেস্ট পলিসি। আপনার কাছে মনে হয়েছে যে আপনার কথা এবং কাজে ডেলিভারি করাটাই এটাই আপনার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার মার্কেটিং। তো মুরাদ ভাই, আমার মনে হয় যে আজকে আপনি যে চমৎকারভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য দিলেন, আমি মনে করি যে তারা এটি নিজেদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যারা বাংলাদেশে আছেন, এই শহরে আছেন, ছড়িয়ে দিবেন। তো যাবার আগে আপনার কাছে জানতে চাই যে NRB টেলিভিশন যারা নিয়মিত দেখে থাকেন, আজকে আপনার অনুষ্ঠান উপভোগ করলেন, তাদের জন্য আপনি কি বলবেন? আমি ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম মিন্টু ভাইকে, আমাদের আজকে মাসুদ করিম ভাই, রাজা ভাই যিনি কষ্ট করে ছবি তুলছেন। সো আপনারা NRB টিভি দেখবেন। NRB টিভি হচ্ছে কানাডার সর্বাধিক এবং সবাই ভালোবাসার জায়গা। আজকে কষ্ট করে আমাকে আমন্ত্রণ জানার জন্য আবারও ধন্যবাদ। সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে যাওয়ার আগে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, পাবলিক চয়েস কিন্তু আপনাদের অনুষ্ঠান। এই শহরের যে ধরনের প্রফেশনালসের কথা আপনারা শুনতে চান এবং পরিবেশ পরিস্থিতির সাথে যে সংবাদগুলি আপনারা পর্যালোচনা চান, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সে ধরনের প্রফেশনালসকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করব। আপনাদেরকে যাবার আগে আবারও জানাই যে পাবলিক চয়েসের আরও নতুন নতুন পর্ব আগামীতে আসছে। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম আজকের এই আয়োজনে। সেই আগামী আয়োজনগুলির দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্যে, ধন্যবাদ সবাইকে।